ইলেকশন কমিশনের পিঠে ছাল তুলে বারবার করে কেন কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে? শুধু প্রোগ্রাম করার জন্য নয়, মোথাবাড়িতে আপনারা জানেন যেখানে ঘটনা ঘটেছিল তার থেকে 12 কিলোমিটার দূরে কিভাবে মোটা বাঁশের বেড়া দিয়ে আমাদের তখন রাজ্য সভাপতি ছিলেন রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, অজয় দা, তারা সব গেছিলেন, খগেন মুর্মু, গোপাল সাহা, ঢুকতে দেয়নি। তারপরে 10 দিন ধরে লড়াই করে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে সেখানে যেতে হয়েছে, হাইকোর্টের শর্ত মেনে। এবং আমি পীড়িত হিন্দুদের সঙ্গে মিট করে যতটা পেরেছি আমাদের বিজেপির পক্ষ থেকে ত্রাণ ইত্যাদি দিয়ে এসেছি। একইভাবে ধুলিয়ান শামশেরগঞ্জেও 10-12 দিন ধরে লড়াই করতে হয়েছে, করে আসতে হয়েছে। তাই শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, পীড়িত আর্ত মানুষের পাশে যেটা দাঁড়ানো বিরোধী দলনেতার দায়িত্বের মধ্যে পড়ে, সেই যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রেও আমাকে বাধা দেওয়া। 2031 শেষ, 2025-এর 31শে ডিসেম্বর পার হয়েছে গত পরশুদিন। গতকাল আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আপনারা দেখবেন যে 104 বার আমাকে এই 4 বছর 9 মাসে মহামান্য হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি, এমনকি আলু চাষি আত্মহত্যা করেছিল বাঁকুড়ার কোতলপুরে, সেখানে তার বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও 250 পুলিশ বেড়া দিয়ে, লোহার বেড়া দিয়ে আমাকে আটকে ছিল, সেখানেও আমাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমি কলকাতার ভবানীপুরে আমাদের যে দোল পূর্ণিমা হয়, হোলি বলা হয়, তার আগের দিন আমাদের একটা কালচার আছে, আমরা বাঙালিরা বলি আজ আমাদের ন্যাড়াপুড়া, কাল আমাদের দোল। আর নন বেঙ্গলি যারা আছেন সনাতনীরা, তারা হোলিকা দাহন বলে, পোড়ানো হয়। আমাকে এই হোলিকা দাহন করার জন্য ভবানীপুর বিধানসভায় হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয়েছে। কালী পুজো উদ্বোধনে করতে হয়েছে, জগদ্ধাত্রী পূজা উদ্বোধনে করতে হয়েছে, বজরংবলীর অনুষ্ঠানে যেতে গিয়ে করতে হয়েছে, রামনবমীর মিছিলে অনুমতি দেয়নি, হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি দেয়নি। এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, তো এখানে শুধু জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। এটা শেষ করার দায়িত্ব বাংলার জাগ্রত জনগণের। আমাদের জনগণকে জাগরণ করানো, বিষয়গুলো তুলে ধরা, এই কাজটা আমরা করছি। আজকেও মালদাতে আমরা করব, চাঁচলে কলম বাগানে, সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে 9000-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এবং এখানকার চাঁচলের এসডিও আমাদের লোকেদের মিসগাইড করেছে, ডেকে বলেছে অনুমতি দিয়ে দেবো 1টা থেকে 3টে অবধি করো। আপনি জানেন শীতের সময় 2-2:30-টের সময় তো এখানে রোদ উঠে, যদিও আজকে গত 2 দিন ধরেই রোদ উঠেছে, আজকে সকাল থেকে খুব ভালো ওয়েদার, তাই এখানেও এই করেছে। তাই আমাকে এখান থেকে বেরিয়ে 55 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টার বেশি লাগবে। আধ ঘন্টা বক্তৃতা করতে হবে, 20 মিনিট আমাদের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আপনাদেরকে 10 মিনিট বলতে হবে। তাহলে বুঝুন 3টে শেষ করতে হবে, করে নিক। আর ডেজ আর নাম্বার, কাউন্টিং স্টার্টেড। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, তারপরে এমসিসি, তারপরে এদের কাজ শেষ, গানফট। এপ্রিলে লাস্ট উইকের মধ্যে নতুন সরকার, এবং তখন মালদার উন্নয়ন, প্রকৃত উন্নয়নটা গঙ্গা ভাঙানো রোধ হবে, চাঁচলে রেল পৌঁছাবে, চাঁচল গাজল মিউনিসিপ্যালিটি হবে, আরও অনেক কিছু। বিরোধী দল
দেখে এবং আমরা বারে বারে বলেছি এই রাজ্য কোনো মহিলার জন্য যে রাজ্যের মহিলা দুর্গাপুরের ঘটনার পরে বলেন যে মহিলাদের রাজ্যে বেরোনো উচিত নয়, সেই রাজ্যের তামান্নারা বিচার পাবেন না। এটা নন্দীগ্রামে আপনার সভা থেকে বেরোনোর পথেই সেখানকার যে সংখ্যালঘু আব্বাস বেগকে মেরেছে, এটা বেড়েছে, যত মারবে বিজেপি তত বাড়বে, তৃণমূল তত হারবে। ময়নাগুড়িতে বিজেপির যা খুশি করে নিক, মাস দেড়েক আছে, তারপরে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ইলেকশন কমিশন এর পিঠে ছাল তুলে, আর বাকিটা আমরা এপ্রিল মাসে জেতার পরে। ময়নায় বিজেপি কোনো দলসমিত তৃণমূলের গুন্ডামিতে ভয় পেয়ে আত্মহত্যা পরিষ্কার এটা রহস্য, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমাদের লোকাল এমএলএ অশোক দিন্দা দিচ্ছে অভিষেকের সবার টেলিফোনে বাসন্তীতে তৃণমূল নেতা গাড়ির মোবাইলটা সরাও স্ট্যান্ডবাজি করতে চ্যাংড়াদের পার্টি, চ্যাংড়াদের গুন্ডাদের পার্টি। এখানে একটা 6 ফুটের ওদের ছাপ্পা মারা এমএলএ আছে, সিএ কে এনআরসি বলে একটা সিটও জিতে বলছি। 19 সালে সিএ কে এনআরসি বলেছে, আবার এবারে এসআইআর কে এনআরসি বলে চালাতে চেয়েছিল। কোনো মুসলমানরা, শিক্ষিত মুসলমানদের সাথে পা দেয়নি, ওই জন্য এবারে কোনো ঘটনা ঘটেনি। আর যে ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি খেপিয়ে নামিয়ে দিয়েছিল জামাতিদের, সেই ওয়াকফ প্রথমে এই রাজ্যে চালু করে। বলছি রহিম বক্সি আপনাকে বারবার আক্রমণ করতে, শুভেন্দু কি বলবেন? আমার গাড়ির বনেট খুলছে, চাকর বাকরের কথার উত্তর আমি দিই। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগর দিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, কোন হারাতে হয় আমি জানি। তাজমহলের তো জামানত যাবে বলে গেলাম, নিয়ার ফার হবে। তার ভাইয়ের বিরুদ্ধে আমি বলে গেলাম তাজামুলের ভাইয়ের বিরুদ্ধে বলে গেলাম অভিযোগ উঠছে। সমর মুখার্জি লড়াইতে থাকে। বলছি তাজামুলে বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপি লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো নিশ্চিত। দাদা আমরা লোকসভাতে 6টা সিটে এগিয়ে আছি। পৌরসভা এখনো হলো না, 10 বছর হয়ে গেল দাদা। আমার মুখ দিয়ে বলেছি চাচল গাজল বিজেপি করবে, মোদিজি ছাড়া উপায় নেই। আজকে বিহারে জঙ্গলরাজ শেষ হয়েছে, পশ্চিম বাংলার মহা জঙ্গলরাজ আর কয়েক মাসের মধ্যে শেষ। বলছি আম এগিয়ে আসে। দাদা আম সত্য দিয়েছিলেন দিদিকে, দাদা আম এবং আম সত্য উপহার দিয়েছিলেন আপনি আম সত্য উপহার দিয়েছিলেন। এখন বিরোধী দলনেতা মালদা কিভাবে দেখছেন মালদাকে? এবার আম সত্যকে আপনি কেড়ে নিয়ে যাবেন মালদা থেকে? অলরেডি জনগণ কেড়ে নিয়েছে, আমি শুধু আরেকটু উৎসাহিত করতে এসেছি। পার্টি পাঠিয়েছে, আসছেন এই মাসে, কবে আসছেন পিএমও জানাবেন, কিন্তু এই মাসে আসছে, পরীক্ষা শুরু হওয়ার আগে আসছে। আমি তার আগে একটা কয়েক হাজার মানুষকে একটা প্রস্তুতি মিটিং করে দিয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঠিক করেছে কোথায় দাঁড়াবে। যেখানে বলবে আমি সেখানে দাঁড়াবো, নেতাদেরও যেখানে মিডিয়া না ভাবলে দাদা মফিজুলটাকে ভোটার লিস্টে মফিজুলটাকে তৃণমূলের কাছ থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করে। কলকাতা টিভি নিউজ 18 হলে তো কথাই ছিল দাদা মফিজুলটাকে সারাদিন ডিগি তবলা পিসি পিসি দাদা এই জিনিস আমরা বরদাস্ত করব না। 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে।
এরা কারা? এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না। ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, হাইকোর্ট করে গেছি। বেদবনা সহ 10টা হিন্দু গ্রাম, নুন রাখার বাটিটা পর্যন্ত নেই, মাত্র 16% হিন্দু থাকে। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি, এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকে, পশ্চিমবঙ্গ দেব না। ইংরেজরা বলল আইনসভাতে যাও, ভোট করো, বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব। 1947 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে, 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। আমরা থেকে গেলাম বাংলা। আর মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটা বড় অংশ 15ই আগস্ট আমরা পাইনি, 17ই আগস্ট পেয়েছিলাম। আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌড়বঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন। তাই বড় বড় কথা আজকে এই ভূমিকে
আমরা রক্তাক্ত হতে দেব না। ভারতীয় জনতা পার্টি গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ আর বিহারের মতো সুশাসন সুরক্ষা দেওয়ার কথা বলে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের উন্নতির কথা বলে। আজকে মালদা জেলা বলুন তো 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আছে। যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন, উনি পিসি হননি। যেদিন পিসি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি। 5 বছরও বেশি সময়। আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 1998-তে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল, তারপরে 11 থেকে কংগ্রেসের হাত ধরে, তখন মানিকচক ছিল না, রতুয়া ছিল না, আড়াইডাঙ্গা নাম ছিল, একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল। তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো। 14 সালের লোকসভা নির্বাচন, উত্তর মালদা, দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট 14% মাত্র। জামানত ছিল না, সিকিউরিটি মানি ফরফিট হয়ে গেছিল। 16 সালে বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল 0 পেয়েছিল। খগেনদা জিতেছিলেন, গাজল থেকে এমএলএ হয়েছিলেন, হবিবপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন, 0 পেয়েছিল। আবার 24-এর লোকসভা ভোটে এই জেলায় 2টো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। হরিশ্চন্দ্রপুরে আছে, উত্তর না। রতুয়ায় আছে, উত্তর না। চাঁচলে আছে, উত্তর না। মালতীপুরে আছে, উত্তর না। গাজলে আছে, উত্তর না। হবিবপুর বামনগোলা আছে, উত্তর না। ওল্ড মালদা আছে, উত্তর না। ইংলিশ বাজার আছে, উত্তর না। মানিকচক আছে।